নিজের দফতরে ঠিকানা বদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন থেকে আর সাউথ ব্লকে থাকছে না পিএমও দফতর। আজ সেন্ট্রাল ভিস্তায় 3 ভবন বিশিষ্ট নতুন কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, যার নাম সেবা তীর্থ। সেবা তীর্থ নামাঙ্কিত নতুন কমপ্লেক্সে পিএমও ছাড়াও আরো 2টি ভবন থাকবে। এই 2টি ভবনে থাকবে মন্ত্রিসভার সচিবালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দফতর। উদ্বোধনের পরই নতুন অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী। সই করলেন এমন কিছু ফাইলে যার ফলে দেশের নারী, কৃষক এবং যুবকেরা উপকৃত হবেন বলে মত প্রশাসনিক মহলে। জেল থেকে ছাড়া পেয়েছেন আমির চাঁদ শেখ। পেশায় তিনি শিক্ষকতা করেন, প্রাথমিক শিক্ষক। আর প্রাথমিক শিক্ষক হওয়ার কারণে এই এসআইআরের দায়িত্ব পড়েছে তার কাঁধে। এবং বিএলও হিসাবে টানা 3 দিন যাবতীয় কাজকর্ম থমকে গিয়েছিল, কারণ 3 দিনের জুডিশিয়াল কাস্টাডি ছিল। তিনি জেলে কাটিয়েছেন সপরিবারে। তার আগের দিন তার মায়ের মৃত্যুর কারণে কাজকর্ম থমকে ছিল, অর্থাৎ 4 দিন পর আবারও হাত লাগিয়েছেন এই নাম সংশোধনের যাবতীয় নির্বাচন কমিশনের যে কাজ, সেই সমস্ত কাজে। এবং সকাল থেকে বাড়িতে এই কাগজের স্তূপ আমরা দেখতে পাচ্ছি। এসআইআরের ফর্ম নিয়ে বসেছেন আবারও আমির চাঁদ শেখ, এবং যা যা বাকি রয়েছে, যা যা পরীক্ষা নিরীক্ষা করার রয়েছে, সেই সমস্ত কিছু করছেন। এই কাজটা 4 দিন তো আটকে গিয়েছিল, তাই তো? হ্যাঁ, 4 দিন আটকে গিয়েছে। এবার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে ওরা বললেন যে আমরা তো সবাই তো বুঝতে পারছি, তো আপনি করুন। আর যেহেতু বলে এটা নির্বাচন কমিশনের অর্ডার থাকা সত্ত্বেও কী করেছে আইসি আপনাকে আটকে রাখলো, এটাই আমাদেরও মাথায় ঢুকছে না। তো আমরা দেখছি কি করা যায়। আপনারটা বিষয়টা জানিয়েছি। 8 তারিখ থেকে কি কি ঘটলো একটু যদি বলেন। 8 তারিখে মোটামুটি 10টার দিকে মা মারা যান, সকাল 10টার দিকে। কিন্তু মা আগেই ঘোষণা করে গিয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন যে আমার মৃত্যুর পরে চোখ দিয়ে দান করার জন্য। আমরা একটা এমবিবিএস ডাক্তারকে ডাক দিই। ডাক্তার এসে ডাক্তারের যে পদ্ধতি, যেমন 6 রকম পদ্ধতি করে যে সার্টিফিকেট দেওয়ার আগে যে করতে হয়, সেটা উনি করেছেন, সবার সামনেই করলেন। সেটা দেখে তারপরে সার্টিফিকেট উনি ইস্যু করলেন। সেই সার্টিফিকেটটা আমি ওই শান্তিপুরের ওই সংস্থাকে পাঠাই। ভাই বোন যারা ছিলেন এখানে, তাদেরকে সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে। কটার সময় চোখ নেওয়া? চোখ নেওয়া হয়েছে তখন বাজে এই 3টে আশেপাশে, 3টের পরে আর কি, 5টা সাড়ে 5টার দিকে আর কি কবরটা দিতে যাওয়া হবে, এইরকমভাবে একটা করা হচ্ছিল। তারপর পরেই সঙ্গে সঙ্গে ওই 10-12 জন ছেলে এসে ওরা মার কিডনি, চোখ সব চুরি করে বিক্রি করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। মার ধর, এবার ঘর ধর, সে এখানে লাথি মারছে, ওখানে লাথি মারছে, এখানে বাড়ি মারছে, ইত্যাদি করতে করতে এবার তার মধ্যে আমি তখন থানায় ফোন করি। পুলিশ আসলেন, এসে কাগজ দেখি। এইবার কী কাগজ আছে, আপনার মা কি আগে দিয়ে গিয়েছিলেন? আরে এই দেখেন আগের এই যে গণদর্পণের এই জায়গায় এই যে ফর্ম ফিল আপ করেছেন, বলে এগুলো সব ভুয়ো, এটা ফেক, এরকম কোনো কিছু না। পুলিশ এবং এই পাড়ার ছেলে বলে ওরা, পুলিশ নিজে বলে আমরা দেখছি। তারপরে পুলিশ দেখলো যে তো ওদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। ওনারা বললেন যে আপনাদের সেফটির জন্য আইসি সাহেব বললেন যে আমরা নিয়ে যাচ্ছি, আপনাদের কোনো ব্যাপার নেই, ছেড়ে দেবো, ইত্যাদি ইত্যাদি বলে। যখন আমরা কোতালি থানায় পৌঁছাই তখন 8টা। পুলিশ কর্মীরা যেটা বললেন যে আপনার কোনো আমাদের ভালো কাজ করেছেন, সব পুলিশ কর্মীরা যারা আসছেন একই কথা, আপনারা যা করেছেন ভালো করেছেন, আপনাদের কোনো অসুবিধা নেই। ওখান থেকে ওই হই হট্টগোলটা একটু থামানোর জন্য আপনাদের নিয়ে আসা হয়েছে ঠিকই, কিন্তু আপনাদের সেফটির জন্য কোনো গ্রেপ্তার কোনো ব্যাপার নেই, কেস হবে না, আপনারা ভালো কাজ করেছেন, তো আপনারা চুরি করেননি, আপনাদের এই যা কাগজ আছে ঠিক আছে। ঠিক রাত 1টার সময় তখন ওই পুলিশ কর্মীরাই বলছে যে জানি না আইসি সাহেব কি সিদ্ধান্ত নিলেন, মানে আমাদের গ্রেপ্তার। রাত 1টার সময় বলছে কালকে আপনাদের কোর্টে চালান করা হবে। আর কোর্টে চালান মানে বলছে গ্রেপ্তার করা হলো। আইসি সাহেব যে আমাকে যে কেস দিলেন, তাহলে তো উনি তো বলবেন যে আপনাকে কেস দেওয়া হলো এই কারণে, যে তো আমাকে জিজ্ঞাসা করবেন। আমাকে কোনো জিজ্ঞাসা করেনি, কোনো কথা বলেনি। 9 তারিখে তখন যেহেতু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রিসিভ করেছে, রিসিভ কপি দেখিয়েছি। 8 তারিখে যে এফআইআর যে কপিটা করেছে, তাতে রশিদ আলী শেখ করেছে, তাতে আমার কোনো ভাইয়ের নাম নেই। কিন্তু 9 তারিখে যখন কোর্টে আমাদের মুভ করায়, তখন একটা আলাদা কাগজে লিখে বলছে এই দেখুন ওর ভাইরাও কমপ্লেন করেছে, তাহলে ওর ভাইদের মারধর করা হয়েছে, করার পরে ওদের নিয়ে গিয়েছে। আমরা 7 ভাই বোন। 7 জনের কি সম্মতি ছিল? হ্যাঁ, 7 জনের সম্মতি ছিল। আমাদের কোর্ট বেল দেয়নি এবং আমাদের 3 দিনের জন্য জেলে পাঠায়।
আমাদের পক্ষ থেকে কমপ্লেন করা হয়েছে, কিন্তু এখনও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। কারণ হচ্ছে পুলিশ পদক্ষেপ নেবে কি, কোতোয়ালি থানার আইসি নিজে যদি এটার মদত দেয় আর কি কিছু বলার নেই, তাহলে আর কে কাকে ধরবে। আমার ছেলে 9 বছরের ছেলে, সে এখানে যাচ্ছে, ফরমান মণ্ডল সে বলছে ওই তো ওর ছেলে যাচ্ছে, ধরে ওর ছেলে চোর দুটো এখন তুলে নে। এইবার সে 9 বছরের বয়স, সেই ছেলে তো হাউমাউ করে কান্না শুরু করেছে। সে তারপরে কালকে বাড়ি এসেছি, বাড়ি এসে আবার ফোন করছি, সে তো কান্না করছে, বাবা আমি এখন আর যাবো না, গেলে বারে ফরমান চোখ তুলে নেবে বলেছে। তো এইবার বলেন তাহলে কোন জায়গায় রয়েছি। বহরমপুর মেডিকেল কলেজ থেকে চিঠি আসছেন যে আমার মায়ের কর্নিয়া 2জন ব্লাইন্ড পার্সনকে দিয়েছেন তারা, এবং সাকসেসফুল। এটা কি আমি ভুল করলাম, অন্যায়? এই অন্যায়ের জন্য আমাকে জেলে যেতে হবে? তাহলে অন্ধ মানুষের দৃষ্টি ফেরানোটা কি অন্যায়? আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, ইমিডিয়েট আপনি এই দুর্নীতিগ্রস্ত বা পক্ষপাতমূলক এই যে আইসি এর এবং হচ্ছে এই যে 10-11 জন ছেলে, এদের এগেনস্টে ইমিডিয়েট কঠোর ব্যবস্থা নিন। তাহলে মানে কি বলবো, সরকার বাঁচবে বা পুলিশ প্রশাসন সবাই বাঁচবে, সাধারণ মানুষ বাঁচবে, স্বাস্থ্য দপ্তর বাঁচবে। তা নাহলে পরবর্তীতে এই যে আমরা করি, রক্ত তো কেউ দেয় না, আমরা তো অর্গানাইজ করি, মানুষকে বোঝাই। এই যে অর্গানাইজ করার পরে তো মানুষ দেয়, রক্ত দেয়, দেহ দেয় ইত্যাদি, এগুলো তাহলে তার পরবর্তীতে দেবে না। গোটা পরিবারই কিন্তু একটা আতঙ্কের মধ্যে ভুগছেন, তার কারণ তাদের করা অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা বা তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো কাজই করেনি কোতোয়ালি থানার পুলিশ। আমির চাঁদ শেখের পরিবার তারা চাইছেন অবিলম্বে অভিযুক্ত যারা রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। এই সেই বাড়ি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, বাড়ির এই হচ্ছে সেই অংশ যেখানে হামলা চালানো হয়েছিল, যেখানে দুষ্কৃতীদের ক্ষোভ আছড়ে পড়েছিল। পাশের আরেকটি ছোট রান্নাঘর রয়েছে, তার দরজা টরজা ভেঙে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতেই যারা হামলাকারীরা তারা এসে পৌঁছায় এবং এই ঘরের ওপরে তাদের রোষ আছড়ে পড়ে এবং এখানে কিছু ভাঙচুর করা হয়েছে। কিন্তু এ তো গেল শুধুমাত্র শারীরিক নিগ্রহ বা তাদের বা হামলার ঘটনা, কিন্তু এই মুহূর্তে যে মানসিক ট্রমার মধ্যে রয়েছে গোটা পরিবার, তা কিন্তু এক কথায় অবর্ণনীয়। তার কারণ এই ঘটনার পর 3 দিন জেল খেটে আসার পর এই পরিবার তারা তাদের বাড়ির 9 বছরের সন্তানকে সঙ্গে রাখতে পারছেন না। আপনার ছেলে বাড়িতে নেই বলছিলেন, কেন নেই বলতে ওই দিনকে যেমন আমাদের 2জনকে যখন পুলিশে নিয়ে যাচ্ছে, বলছিল যে সেফটির জন্য নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বাচ্চা সে তো আর জানবে না, সে আমাদের পিছু পিছু যাচ্ছিল। তারপরে হট করে এখানে ওই ফরমান মণ্ডল বলে একজন, সে ওই তো ছেলে যাচ্ছে, ধরে ওর ছেলের চোখ ধরে তুলে নেয়। এখানে মা মারা গেছে, আমার মায়ের চোখ তুলেছি বা সেটা মেডিকেল কলেজে জমা হয়েছে, সেটার বিষয়টা আমাদের ব্যক্তিগত পুরো। এখানে তারা প্রতিবেশী, পাড়ার লোক, তাদের এই জায়গায় আসবে কেন এটা আপনার কি ধারণা? কেন এসব পূর্ব পরিকল্পিত এবং হচ্ছে হিংসা বিদ্বেষ। কিসের হিংসা? আমি সার্ভিস করি, চাকরি করি এবং হচ্ছে 5টা মানুষের সঙ্গে চলি, এটা ওদের পছন্দ নয়। এবং প্রত্যেকটা মুহূর্তে আমার ছেলে কোথায় পড়বে বা আমার স্ত্রী কোথায় যাবে না যাবে, সেই সব নিয়ে সবসময় হিংসা বিদ্বেষ আলোচনা ওদের লেগেই রয়েছে। কখন বলা যায় না ভাঙচুর করতে আসবে, সেটাও ঠিক নেই। পুলিশ কাউকে ধরেছে? না, কাউকে ধরেনি। হ্যাঁ, তারা সবই এইখানেই আছে। হ্যাঁ, দেখেছি। কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাচ্ছি আমাদেরকে বিনা অপরাধে, আমরা একজন মেয়ে, একজন ঘরের বউ, আমাদেরকে জেলে বিনা অপরাধে 3 দিন কাটাতে হয়েছে আমার ননদদেরকেও। তারা তাদের মায়ের শেষ কৃত্যটাও দেখতে পায়নি আমার ননদরা, এবং বাড়ি গিয়ে তাদেরকে শুনতে হচ্ছে তোর ভাইরা তোরা কিডনি বিক্রি করে খেয়ে এসেছিস। তারা সেখানেও কথা শুনতে হচ্ছে। কেন এর জন্য দায়ী কে? আমি মুখ্যমন্ত্রী ম্যাম, আমি মুখ্যমন্ত্রীকে আমি জানাতে চাই যে তিনিও তো একজন মেয়ে, তাহলে আমাদের মতো মেয়েরা, আমি তার কাছে এর জন্য বিচার চাই। আমি দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, নদিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।